প্রেপ উইথ মি। দেখো, তোমরা প্রচুর ভিডিও আমার পাচ্ছ অলরেডি রিগার্ডিং ফ্রি মক ইন্টারভিউ। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক বড় এন্থু নিয়ে আসে আরও ফার্দার বেটার কন্টেন্ট বানানোর জন্য। সো প্লিজ 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 সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ভিডিও দেখতে থাকো। ওকে, ইন্ট্রোডিউস ইউর সেলফ। স্যার, আমার নাম নির্মল জানা। আমি পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে আসছি। আমি আমার ডিপ্লোমা 2016 সালে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক থেকে পাস তোমার করেছি। মুখে তারপর মুখের কাছে মাউথপিসটাকে নিয়ে যেয়ে বলো, পুরো ভড়ভড় ভড়ভড় করছে। উম, স্যার, আমার নাম নির্মল জানা। আমি পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে আসছি। আমি আমার ডিপ্লোমা 2016 সালে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক থেকে করেছি। তারপরে আমি স্যার এল&টি তে 5 বছর কাজ করেছি এবং সাপুজিতে 2 বছর। আর এখন আমি স্যার একটা সিআরএন অ্যান্ড আর্কিটেকচার কনসালটেন্সি ফার্মে পিএমসি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি লাস্ট 1 বছর ধরে। আচ্ছা, মানে 2016 মানে মোটামুটি 7-8 বছরের এক্সপিরিয়েন্স, তাই তো? হ্যাঁ, মোটামুটি 8 বছরের মতো, মানে 8 বছর হয়নি, বাকি আছে 2-3 মাস। তো সেখানে তোমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি কি ছিল যেখানে যেখানে কাজ করেছো? স্যার, এল&ডি তে মেনলি মানে স্যার আমি পিএমসি স্ট্রাকচারের বাদ দিয়ে কাজটা আর কি। হ্যাঁ। এল&ডি তে মেনলি স্যার স্ট্রাকচারের কাজটা দেখতাম। বিল্ডিং প্রজেক্ট ছিল। হুম। স্ট্রাকচার বলতে মানে আর কংক্রিটিং আর রেনফোর্সমেন্ট চেকিং, এই মানে স্ট্রাকচারের পার্ট গুলো মেনলি। আর সাপুজিতে সাপুজিতে আমি ফিনিশিংও দেখেছি। ফিনিশিং এর বলতে শুধু ব্রিক ওয়ার্ক আর প্লাস্টারটাই দেখেছি। আর টাইলস, গ্রানাইট এইগুলো। আর স্ট্রাকচারটাও ওখানে দেখেছি সাপুজিতে। আচ্ছা, আর তো ওখানে পিএমসি তে তো সবকিছুই ওখানে দেখতে পাচ্ছি। রেসপন্সিবিলিটি কি ছিল? মানে অ্যাজ এ এক্সিকিউশন ইঞ্জিনিয়ার কাজ করতে হতো? একদম 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 হ্যাঁ, এক্সিকিউশন ইঞ্জিনিয়ার সাইটে। আচ্ছা, ঠিক আছে। তো তুমি চয়েস কি কি রেখেছো? স্যার, প্রথম আমি পিডব্লিউডি, আর দ্বিতীয় ইরিগেশন, আর তৃতীয় প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক। কেন পিডাব্লিউডি প্রথমে কেন, আর প্ল্যানিং আবার রেখেছো কেন? স্যার, পিডব্লিউডি রেখেছি আমি যেহেতু বিল্ডিং এর আমার মানে মেজর এক্সপিরিয়েন্সটাই বিল্ডিং এর। তো আমি বিল্ডিং এ কাজ করার জন্য আমি পিডব্লিউডি রেখেছি। আর প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিকটা অ্যাকচুয়ালি ভ্যাকেন্সি বেশি, তার জন্যই জাস্ট রেখেছি। আমার কিছুই নেই। তো তো পিডাব্লিউডিতে যে বিল্ডিং এর কাজ হয় সে তো সব জায়গাতেই হয়। সে তো তুমি এমইডিতে গেলেও বিল্ডিং এর কাজ দেখতে পাবে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। পঞ্চায়েতে গেলেও দেখতে পাবে। স্যার, কিন্তু পিডব্লিউডি তে স্যার বিল্ডিং এর যে কাজগুলো হয় সেগুলো মানে অনেক বড় বড় প্রজেক্ট, মানে বড় হয় আর কি প্রজেক্টের। এখন তুমি জানো যে এই যে বিভিন্ন যে হসপিটাল গুলো হচ্ছে মিউনিসিপ্যালিটি এরিয়াতে, তো সেগুলো তো বেশিরভাগই এখন চলে যাচ্ছে এমইডির আন্ডারে। সেটা কি তুমি জানো? না স্যার, আমার জানা নেই। আচ্ছা, ঠিক আছে। আর প্ল্যানিং এর কিসের জন্য দিয়েছে বললে? যে যেহেতু ভ্যাকেন্সি বেশি ছিল। হ্যাঁ, ভ্যাকেন্সি বেশি ছিল। আর আরেকটা জিনিস স্যার, ওটা ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিং হয়। তো ওই জন্য ডিস্ট্রিক্ট পোস্টিং আর কি। তো মানে তোমাকে রুরালি পাঠালে তুমি কমফোর্টেবল নাও? না না, ডিস্ট্রিক্ট আমি বলছি, ডিস্ট্রিক্ট পোস্টিং মানে রুরালি ওরকম কিছু নয়, জাস্ট সিকোয়েন্স দিতে হয় তাই দিয়েছি। ভ্যাকেন্সি বেশি, আর ডিস্ট্রিক্ট পোস্টিং মানে না, স্যার যেখানেই তুমি পোস্টিং হবে। তুমি যে কথাটা বললে সেটা একদম সত্যি কথা। প্ল্যানিং ট্যানিং এর ক্ষেত্রে কিন্তু রুরালি পোস্টিং হয় না। জেনারেলি যে কোনো একটা যদি ডিভিশন থাকে, সেই সমস্ত ডিভিশনের কোনো একটা হেড জায়গাতে হয়তো পড়লো। মানে ধরো হুম হচ্ছে মেদিনীপুর যদি কোনো একটা ডিভিশন হয়, তাহলে হয়তো মেদিনীপুরের মেন অফিসে হয়তো তোমাকে দেবে। সেখান থেকে হুম হয়তো সাইড সাইড কাজ দেখতে হবে তোমাকে। হ্যাঁ, অবশ্য অনেক সময় এরকমও হয় যে মেদিনীপুর থেকে হয়তো ভেঙে হয়তো কোনো হয়তো ঝাড়গ্রামে তোমাকে বসিয়ে দিল, যে তুমি ঝাড়গ্রামে যেয়ে দেখো, সেটাও হুম হয়। বাট রুরাল এরিয়াতে কাজ কমই হয়ে থাকে। যাই হোক, ঠিক আছে। তো তুমি তো মোটামুটি বিল্ডিং এর উপরে বেশি কাজ করেছো নাকি? পিডাব্লিউডি তো গেলে তো তোমাকে রোড সম্পর্কেও জানতে হবে। রোড সম্পর্কে আইডিয়া আছে বা রোডের কাজ বাজ দেখেছো? রোডের বলতে স্যার, আমি রোডের তো কাজ দেখি না। আমাদের বিল্ডিং এ যে এক্সটার্নাল ডেভেলপমেন্টের কাজগুলো হতো সেইগুলোই টুকটাক রোড, মানে অ্যাকচুয়ালি রোড বলতে ওই এক্সটার্নাল ডেভেলপমেন্টের যেগুলো হয় বিল্ডিং তো সাইটের মধ্যে, তোমাকে তো একটা তোমার সাইটের মধ্যে। তুমি ধরো তোমার ধরো নাম্বার বেশি আছে, তুমি ধরো পেয়ে যাবে পিডাব্লিউডি, কিন্তু পিডাব্লিউডিতে যে তোমাকে যে বিল্ডিং এই ফেলবে তার তো কোনো গ্যারান্টি নেই। না, রোডের কাজ করে নেবো স্যার, যেহেতু বিল্ডিং এর কাজটাও আমি শিখে গেছি। তো রোডের কাজটাও নিশ্চয়ই শিখে যাবো। বিল্ডিং আর রোড কিন্তু সম্পূর্ণ একটা হিউজ এরিয়া, জানো তো? বিল্ডিং এর হ্যাঁ, যা তো টেস্টিং হয় তার থেকে রোডে কিন্তু মানে তার মানে বলতে গেলে 3 থেকে 4 গুণ বেশি টেস্টিং হয়ে থাকে।
এবং তুমি আচ্ছা। যদি কোনোদিন কোনো রোডের টেস্টিং ল্যাবে যাও আর কি, যদি পসিবল হয় কোনোদিন, তাহলে জেলে পরে বুঝতে পারবে যে রিয়েল কোয়ালিটি টেস্টিং কাকে বলে, সেটা কিন্তু রোডেই হয়ে থাকে অ্যাকচুয়ালি। যাই হোক, ঠিক আছে। তুমি আমাকে বলো যে এই যে সয়েলের যে এমডিডি ওএমসি হয়, সেটা হুম। কোন টেস্টের মাধ্যমে হয় বলো তো? প্রক্টর টেস্ট, একটা লাইট ওয়েট আছে, একটা হেভি ওয়েট আছে। যে কোনটাতে হয়, কোনটাতে করব, কেন করব? দুটো ডিপেন্ড করে কোনটার আমি কিরকম টাইপের স্ট্রাকচার করছি। যেমন গার্ডেন টাইপের যদি গার্ডেন থাকে বা লাইট ওয়েট স্ট্রাকচার, সেই সব জায়গায় স্যার আমরা লাইট ওয়েট করব। আর জেনারেলি আমরা সাইটে স্যার হেভিটাই করি, মানে আইএস 2720 পার্ট 8টা। তো এই যে এমডিডি ওএমসি এগুলো আমরা বের করব কেন? রিলেটিভ কম্প্যাক্টনেস বের করানোর জন্য, মানে আমি কি লাভ সাইটে হবে টেস্ট মানে করব। একটু বিস্তারিত বলো। স্যার আমি যদি আমি এমডিডি করে এমডিডিটা পেয়ে গেলাম, আর ওএমসিটাও যদি পেয়ে যাই প্রক্টরের সাহায্যে, তো আমি সাইটে গিয়ে ওটা আমি মানে স্যান্ড রিপ্লেসমেন্ট বা কোর কাটিং এর সাহায্যে ওখানে আমি ডেনসিটিটা মাপবো, এবং ওই ডেনসিটি আর এই ডেনসিটির মধ্যে আমি ডিফারেন্স করবো, মানে সাইটের ডেনসিটি ডিভাইডেড বাই ম্যাক্সিমাম যে এমডিডিটা পেলাম, ওইটা করলে আমার রিলেটিভ কম্প্যাক্টনেসটা পাওয়া যায়। সাইটে এমডিডি পাবো? সাইটে আমরা মানে সাইট ডেনসিটিটা পাবো, সাইটে আমরা স্যান্ড রিপ্লেসমেন্ট করে সাইটের যে ডেনসিটিটা পাবো। আচ্ছা। আচ্ছা, একটা টার্ম হয় 0% এয়ার ভয়েড লাইন, নাম শুনেছো? হুম। হুম। কি বটে ব্যাপারটা, একটু বলো তো কি জিনিসটা আসলে। 0% ভয়েড লাইন্স বলতে স্যার এটা ইমাজিনারি লাইন, প্র্যাকটিক্যালি এক্সিস্ট করে না, বাট এটা মানে যখন 100% স্যাচুরেশন যে হয় তার প্যারালালি যায়, মানে যদি আমরা কার্ভ করি, মানে কার্ভ হান্ড্রেড করলে। পার্সেন্ট স্যাচুরেশন লাইন কি আলাদা? আবার এটারও না, একই একই একই, আর তা 100% প্যারালেলি স্যাচুরেশন যায় আর জিরো, বলছো? মানে ওই দুটোই মানে একই, মানে দুটো একই প্যারালেলি যায়? না, দুটো একই নাম, মানে 100% স্যাচুরেশন লাইন আর 0% ইয়ারবাডস দুটোই একই। তাহলে কার প্যারালালি যায় এটা? এটা স্যার ওই যে কার্ভটা বানাই, কার্ভটার প্যারালাল যায়। সব সময় যাবে? সবসময় যাবে বলতে মানে মানে বুঝলাম যে না। যে কোনো কার বানাবো আমি, তখনই ওটা প্যারালালি যাবে তার সাথে? না না, আমি ওই ওএমসির কথা বলছি, ওএমসির যে কার্ভটা, হ্যাঁ, এমডিডি আর ওএমসির যে ওএমসি, কার্ভ। ওএমসি এমডিডি সেটাও ভ্যারি করতে পারে, তুমি কি জানো সেটা? হুম। একটা একটা গ্রাফ যখন আমি প্লট করব, একটাই এমডিডি একটাই ওএমসি পাবে তা কিন্তু নয়। না, এটা ভ্যারি করে। কিসের উপর ভ্যারি করে বলো তো? টাইপ অফ সয়েলের উপরে ভ্যারি করতে পারে। আর আর আমি এনার্জি কি রাইট, দিচ্ছি রাইট, যদি বেশি। রাইট, আর একদমই ওএমসির ঠিক। একটাই টাইপ অফ সয়েল থাকবে, এনার্জি আমি বাড়াবো, এনার্জি আমি কমাবো, আমি এমডিটি ওএমসি দুটোই আলাদা পাবো। তো দুটো হুম। ক্ষেত্রে কি আমার এই এয়ার ভয়েড লাইনটা প্যারালাল হবে? সেটা অবশ্য জানা নেই তো এটা। ঠিক আছে, ঠিক আছে, তুমি আমাকে বলো স্টিরাপ আর লিঙ্কের ভিতর পার্থক্য কি? স্টিরাপ আর লিঙ্ক? হুম। স্টিরাপ আর লিঙ্ক স্যার দুটোই সেম, মানে ওয়ান টু লেগ যেটা হয় জেনারেলি সেটা আমরা মানে দিয়ে থাকি। লিঙ্ক লিঙ্ক আর স্টিরাপ দুটোই একই একই, মানে শিয়ার ফোর্স রেজিস্ট করার জন্যই দেওয়া থাকে। তাই? হুম। মানে তুমি বলছো যদি লিঙ্কসটাকে আমি কলমে ইউজ করি, তার মানে স্টিরাপটাকেও আমি কলমে ইউজ করতে পারবো? না স্যার, কলমে আমরা টাই ইউজ করি, ল্যাটারাল টাই। মানে তুমি বলছো যে টাই আর লিঙ্কস একই জিনিস নয়? না, লিঙ্কসটা অ্যাকচুয়ালি স্যার মানে এল টাইপের হয়, মানে কিন্তু আমরা লিঙ্ক আর যদি স্টিরাপ এরাও তো একই নয় ধরুন আমার যা মনে হচ্ছে। লিঙ্কসটা স্যার কলমেও ব্যবহার করা যায় আর বিমেও ব্যবহার করা যায়। লিঙ্কসটা অ্যাকচুয়ালি ধরুন আমি 6 লেগ স্টিরাপ ইউজ করলাম, সেক্ষেত্রে ঠিক আছে, ছেড়ে দাও, আমি ছেড়ে দাও, ছেড়ে এরকম দাও। ইউজ করি। ডিপিসি কি, ডিপিসি ডিপিসি মানে স্যার ড্যাম্প প্রুফ কোর্স। করিয়েছো কোনো জায়গাতে? হুম। কি করা হয় বলো তো এখন মডার্ন যে আমাদের কনস্ট্রাকশন প্রসেস চলছে, সেখানে কি ডিপিসি হিসাবে ইউজ হয় বলো তো? কংক্রিটিং করা হয় স্যার। কংক্রিটিং শুধু ব্যাস? শুধু কংক্রিটিংই করা হয় আমাদের তো মানে মডার্ন বলতে আমরা যেটা করছি সেটা কংক্রিটিং করি। হ্যাঁ, আমি তোমার কথা বলছি না তো, আমি তো বলছি মডার্ন কনস্ট্রাকশন প্রসেসে কি ইউজ করা হয়। এখন তো তুমি যেটা করছো সেটাই মডার্ন প্রসেস, তা তো হবে না, সব সময় তো নয় সেটা, তাই না? তুমি তো না স্যার কিসে, আমার তুমি যে কাজ করছো হয়তো কনভেনশনাল শাটারিং এ কাজ করছো, কথার কথা বলছি। তো অনেক জায়গাতেই রয়েছে যেখানে অ্যালুমিনিয়াম শাটারিং চলছে, অ্যালুমিনিয়াম শাটারিং এরও এখন হাই লেভেল চলে এসেছে জানো। টপ টু ডাউন আমাদের যে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে তো অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্কও ইউজ হচ্ছে না।
আরও বেটার জিনিসপত্র এসে গেছে। যাই হোক, ঠিক আছে। আহ, ঠিক আছে, তুমি আমাকে বলো রোলিং মার্জিনের টলারেন্সগুলো বলো। আহ, কোন রডের জন্য বলুন? যে কোনো রডের তুমি বলো না। মানে ডায়া স্যার, টলারেন্স গুলো এই মুহূর্তে স্যার এক্স্যাক্টলি ফিগার গুলো ভুলে গেছি। মানে তুমি পিএমসি তে কাজ করো, তুমি টলারেন্স জানো না? তাহলে তো তোমাকে তো কেস না, খাই মানে দিয়ে অ্যাকচুয়ালি চলে যাবে। না না আছে, মানে অ্যাকচুয়ালি ফিগার গুলো মনে নেই এই মুহূর্তে। মনে আমার লেখা আছে টলারেন্স গুলো 32টা, কোন কোডে 32 আছে, থেকে কোন কোডে আছে? রোলিং মার্জিনে টলারেন্স। স্যার, এটা ঠিক কোডটা আমার মনে নেই রোলিং মার্জিনের। তাহলে দেখো, তুমি পিএমসি তে কাজ করছো। না স্যার, অ্যাকচুয়ালি লিখে রেখেছি, মানে অ্যাকচুয়ালি অত ফিগার আচ্ছা, গুলো পিএমসির ওয়ান টু পিএমসির কাজ কি বলো তো? পিএমসি তে কাজটা কি বলো তো? পিএমসির কাজ স্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্সি, মানে কোয়ালিটি থেকে নিয়ে বিল চেকিং, তারপরে না না, ড্রয়িং এর যদি কোনো ওইরকম সোর্স, ওইরকম নয় একদম। মানে ছোটভাবে বলো, শর্টলি শর্টলি কি? প্রজেক্টটাকে ম্যানেজমেন্ট করা। একদম। শুধু ম্যানেজমেন্ট নয়, তার সাথে আরেকটাও জিনিস আছে, সেটা হচ্ছে মনিটর এবং মনিটর এবং চেক করা। মানে কোয়ালিটি। চেক বলতে আমি বলছি না যে তুমি যে যে জিনিসপত্রগুলো চেকিং করবে সেটা নয়। চেক মিন্স মানে যে একটা হচ্ছে সে একটাকে চেক করে দেওয়া। হুম, সেটা হতে পারে কোনো তুমি কিছু একটা বললে, পরিবর্তন আনলে, এটাও চেক হতে পারে। আবার যে ওখানে কোয়ারি করলে সেই রকম চেকও হতে পারে। একদম। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু থিওরিটিক্যাল প্রশ্নে যাচ্ছি আমি। সেটা হচ্ছে, হুম, পেন্টিং হয় জানো তো, আমাদের পেন্টিং হয়, তুমি যেখানে বসে রয়েছো সেখানেও পেন্টিং দেখতে পাবে আশা করি। তো পেন্টিং এর হ্যাঁ, কিরকম কিরকম ডিফেক্ট হয়? হুম, একটা মানে নেম নেম পেন্টিং এর বলবে, হ্যাঁ, নেম বলবে। ফ্ল্যাকিং একটা আছে স্যার, ফেডিং আছে, হুম। তারপরে উম, আর ব্লিস্টারিং বলে একটা আছে, মানে যদি ময়েশ্চার ভিতরে ঠিক থাকে একটা ঠিক ফুলে টুলে ঠিক যায়। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আহ, আচ্ছা, তিনটাই। ঠিক হুম, আছে, ঠিক আছে। বুঝাইছি, তোমার ওটার সম্পর্কে জানা আছে, আমি সেটা বুঝতে পেরেছি, ওটাই যথেষ্ট। বিটুমিনের যে টেস্ট হয়, বিটুমিনের নানান টেস্ট হয়। তো বিটুমিনের টেস্টে জেনারেলি, সবগুলোর তো না, বাট কিছু কিছু টেস্টের বা ম্যাক্সিমাম টেস্টেরই টেম্পারেচারটাকে মোটামুটি 25 থেকে 27 ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি রাখা হয়। এটা কেন হয় বলো তো? স্যার, জানা নেই, বাট কোডে ওটাই দেওয়া আছে 27 থেকে 25 ডিগ্রি, মানে হ্যাঁ, মানে বইয়েও পড়েছি। কোড কোড কেন এটা করলো, মানে কোড হঠাৎ করে 25 থেকে 27 ডিগ্রি টেম্পারেচার বা 25 ডিগ্রি টেম্পারেচারটাকেই বেশি প্রেফার করলো? না, ঠিক জানা নেই স্যার। আচ্ছা, VG40 নাম শুনেছো আশা করি। তো এটা হুম, কোথায় ইউজ করব আমরা? এটা যেখানে স্যার ট্রাফিকটা খুব বেশি হবে, মানে আর টেম্পারেচারটাও বেশি হবে। ট্রাফিক বেশি হবে, টেম্পারেচার বেশি হবে। উম, আচ্ছা, এই 40টা কি বলো তো? 40 বলতে স্যার, VG40 বলতে মানে 3500 পয়েস থেকে 4000 পয়েসের মধ্যে ভিসকসিটির রেঞ্জটা, মানে 4500, মানে এভারেজ করলে 400 আর 40 আসবে। বুঝতে মানে পারলাম না। ভিসকসিটির, মানে ভিসকসিটির স্যার রেঞ্জ এটা 30, মানে 3500 পয়েস থেকে 4500 পয়েসের মধ্যে ভিসকসিটির রেঞ্জটা আছে, মানে আচ্ছা। ভিসকসিটি গেট 40। হুম, আচ্ছা, মানে ভিসকোসিটিটা যদি বাড়ে, তাহলে হুম। যেখানে টেম্পারেচার বেশি সেখানে আমি ইউজ করতে পারবো? ভিসকসিটি বেশি মানে টেম্পারেচারটা বেশি লাগবে ভিসকসিটিটাকে চেঞ্জ করতে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এলওসি কি, এলওসি? এলওসি, ঠিক স্যার মনে আসছে না এই মুহূর্তে। কোথায় এলওসি পড়েছো মানে বলো তো? আপনি কোন কনটেক্সটে বলছেন? সেটাই তো আমিও তো জানতে চাই, সিভিল কন্টেক্সেই বলছি। আচ্ছা, এটা এলওসি পড়েছি কার্গিল ঠিক। নয় রে বাবা, এলওসি কার্গিল নয়। ওটাই আমার মাথায় আসছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল নয়, এরকম লাইন অফ কলিমেশন হয়, জানো, লাইন অফ কলিমেশন। আচ্ছা, ঠিক আছে, লাইন অফ কলিমেশন বুঝতে পেরেছি। তুমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে যদি বলো এলওসি কি লাইন অফ কন্ট্রোল, তা না স্যার, মুশকিল অ্যাকচুয়ালি হয়ে আপনি যাবে। মানে শর্ট ফর্ম বলে দিয়েছেন তো তার জন্য ঠিক। যাই হোক, কলিমেশনটা বুঝতেছি, লাইন অফ লাইন অফ কলিমেশন। কলিমেশন কি বলো?
স্যার এটা একটা ইমাজিনারি লাইন, যেটা স্যার মানে আইপিস থেকে নিয়ে এবং আমাদের ক্রস হেয়ার যে আছে সেটার মধ্যে কানেক্ট করে, ইন্টারসেক্ট করে। এটা তাই? ইমাজিনারি লাইন। তাহলে হরাইজন্টাল হুম। লাইন কি? হরিজেন্টাল লাইন হচ্ছে স্যার, যদি আমরা ধরুন আর্থ সারফেসে যদি আমরা কোনো ট্যানজেন্ট কাটি, যে লাইনটা পাবো সেটা হরিজেন্টাল লাইন। না না, আমাকে ইয়ে সাপেক্ষে বলো, আমাকে থিওডোলাইটের সাপেক্ষে বলো। আচ্ছা, যদি হরাইজন্টাল লাইন হয় থিওডোলাইটের, জানো তো, মানে বুঝতে পেরেছো হ্যাঁ হরাইজন্টাল হ্যাঁ, লাইন বুঝতে বুঝতে পেরেছো? যদি স্যার আমরা বাবল টিউব যেটা আছে সেটার যদি আমি ট্যানজেন্ট কাটি, সেটা হরিজেন্টাল লাইন। কোন বাবেল টিউব? দুটো বাবেল টিউব থাকে বাবল তো নাকি? বাবল আছে। হুম। ভার্টিক্যাল, হরিজেন্টাল। তাহলে এটা হরিজেন্টালটার কথাই বলছি। হরাইজন্টালতে হরিজেন্টালটার কথা। যদি একটা আমি ট্যানজেন্ট টানি, তাহলে এটা কি, তাহলে এলওসিটা আর এটা সেম নয়? না না না, এলওসি আর এটা সেম নয়। এটা দুটো পারপেন্ডিকুলার থাকে, এলওসি আর এটা পারপেন্ডিকুলার হবে। এলওসি আর হরাইজন্টাল লাইন পারপেন্ডিকুলার থাকবে? 90 ডিগ্রিতে থাকবে, অ্যাঙ্গেল থাকবে। মানে তুমি ভেবে বলছো তো, আরেকবার ভেবে নাও। হ্যাঁ স্যার, অ্যাঙ্গেল হরাইজন্টাল 90 ডিগ্রি। হরাইজন্টাল যে লাইনটা, সেটা কি হরাইজন্টাল প্লেনে বিলং করে, নাকি হরাইজন্টাল প্লেনের সাথে 90 ডিগ্রিতে থাকে? হরিজন্টাল দুটোই একই প্লেনে থাকবে, বাট ডাইরেকশনটা দুজনকার 90 ডিগ্রি হবে। আচ্ছা আচ্ছা, এই যে এই যে 90 ডিগ্রি ধরো, এই যে আমাকে করতে হচ্ছে, তুমি যেটা বলছো, বা 90 ডিগ্রিতে থাকবে বলছো, তো ধরো 90 ডিগ্রিতে নেই, তাহলে এই এররটাকে কি বলবে? লাইন অফ কলিমেশন এরর। না হ্যাঁ, লাইন অফ কলিমেশন এরর বলবো ওটা। তাই? হ্যাঁ স্যার, ওটাই তো বলবো। লাইন অফ কলিমেশন যদি মানে যদি এ লাইনটা, লাইন অফ কলিমেশন যে লাইনটা, ওটা যদি না বরাবর অ্যাঙ্গেল 90 ডিগ্রি না থাকে, তাহলে সেটাকে লাইন অফ কলিমেশন বলবো। ওটা টু প্যাক টেস্ট আছে, ওটা করতে পারি, করে ওটা বের করতে পারি। তাই ঠিক বলছো তো, দেখে নাও। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বললে? পূর্ব মেদিনীপুরের তমলুক। পূর্ব মেদিনীপুর। তো পূর্ব মেদিনীপুর বিখ্যাত কেন পশ্চিমবঙ্গের ভিতরে? স্যার আমাদের পূর্ব মেদিনীপুর বিখ্যাত, দীঘা। দীঘা আছে স্যার, পর্যটন কেন্দ্র একটা আছে। তারপরে হলদিয়া আছে, হলদিয়া বন্দর। এখানে মানে হলদিয়া বন্দর এবং দীঘা, মন্দারমণি, সব বিচ আছে। তারপরে তমলুক একটা হিস্টোরিক মানে সিটি। মানে পশ্চিমবঙ্গ এখন টুরিস্ট স্পটের জন্য মানে বিখ্যাত বলছো, আর কিছু নেই? না, আমার এখানে ডিস্ট্রিক্টে আছে। দীঘা বললে, দীঘা প্লাস আমাদের হলদিয়া বন্দর বললাম। ওটাই বলছি। হলদিয়া হুম বন্দরে কি এখন কাজকর্ম হয় ঠিক মতো? হুম হয়? হুম। নাব্যতা বেড়েছে বলছো? হ্যাঁ বেড়েছে তো, হয়তো স্যার আমার জানা নেই, কিন্তু হয়, কাজ তো হয়। আচ্ছা, আর কিছু নেই? আর কিছু টুরিস্ট স্পট ছাড়া? টুরিস্ট স্পট হলদিয়া বন্দর প্লাস আমার তমলুকে বর্গময় মন্দির আছে। আর এইসব, না আর কি, এইটুকুই। কতবার আমাকে আর বলতে হলো, এখানে কেউ জন্মায়নি? মনীষীরা কেউ জন্মায়নি এখানে? আচ্ছা। হ্যাঁ? মনীষী বলতে স্যার, মাতঙ্গিনী হাজরা ফ্রিডম ফাইটার ছিলেন। তাহলে এত উনি। বড় একটা নাম, হুম, তাহলে আর এরা সতীশ। এদের এদের জন্য তো চিনতে হবে তোমার এরিয়াকে নাকি? হ্যাঁ, আর সতীশ চন্দ্র সামন্ত। আরো আছে, আরো আছে, বলো। হ্যাঁ, এই দুজনের স্যার নাম এখন মনে আসছে, সতীশ চন্দ্র সামন্ত আর মাতঙ্গিনী হাজরা। আচ্ছা, এখানে একটা কোলাঘাট বলে একটা জায়গা আছে, এটা কি তোমাদের আন্ডারে পড়ে নাকি পশ্চিমে পড়ে? কোলাঘাটটা মানে একদম বর্ডার, হাওড়ার পূর্ব মেদিনীপুরের বর্ডারই। কোলাঘাট মানে জাস্ট স্টার্টিং পূর্ব মেদিনীপুর। যাই হোক, তো পূর্ব মেদিনীপুরে পড়ে তো। হুম তো হুম। সেটা কিসের জন্য বিখ্যাত? কোলাঘাট স্যার আমার জানা নেই। কি অবস্থা! কোলাঘাট কিসের জন্য বিখ্যাত তোমার জানা নেই? স্যার ওখানে একটা বড় একটা হোটেল আছে, শের পাঞ্জাব। কি অবস্থা! তাহলে তাপবিদ্যুৎ আর আচ্ছা, জলবিদ্যুৎ থার্মাল কোথায় পাওয়ার হয়? প্ল্যান্ট। কি অবস্থা! হ্যাঁ, শেরি হ্যাঁ স্যার। পাঞ্জাব মনে পড়ছে, হ্যাঁ। শেরি পাঞ্জাব থার আছে মনে পড়ছে, আর ওখানে তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কি আছে না সেটা স্যার, মনে পড়ছে না। অ্যাকচুয়ালি স্যার কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট বলে, বাট ওটা মেছেদার কাছাকাছি অবস্থিত, মানে একদম। তার যাই জন্য হোক, আর কি। সেটা পূর্ব মেদিনীপুরের হুম, আন্ডারে পড়ে কি পড়ে না? হ্যাঁ পরে ওটা মানে অ্যাকচুয়ালি মেছেদার কাছাকাছি, কিন্তু কোলাঘাট বলে। তাহলে আমি স্টার্টিংটা এটা বললাম কি তো, ওই জন্য এটা জলবিদ্যুৎ না তাপবিদ্যুৎ, কি বটে এটা? তাপ বিদ্যুৎ কেন্দ্র। তাহলে? হ্যাঁ, বলছো শেরি পাঞ্জাব আছে, ভালো। কি অবস্থা! ঠিক আছে ঠিক আছে, তোমার ইন্টারভিউ এখানেই ক্লোজ করা যায়।
ভালো, ভালো মানে আমাকে হাসিয়ে ছেড়েছো তুমি তোমার ইন্টারভিউতে, সত্যি। বলো কি বুঝলে ইন্টারভিউ দিয়ে? আর তো দেরি নেই নাকি? আর দেরি নেই, একটু পড়াশোনা করতে হবে। আর দেরি নেই, একটু পড়াশোনা করতে হবে। কেন তুমি কি নন টেকনিক্যাল কেন পড়ছো না কেন? তোমার তো টেকনিক্যাল মোটামুটি ঠিকই আছে, কিন্তু নন টেকনিক্যাল পড়ছো না কেন? নন টেকনিক্যাল বলতে স্যার, এখন ইন্টারভিউ কবে হবে তার কোনো ঠিক নেই, এই জন্য পড়াটা এখনো চালু করিনি। কিন্তু এবার তো চালু করতে তোমার কি হবে। তোমার কি ফেজ টুতেও আসেনি নাকি? না, আমার ফেজ থ্রি। এই ফেজ থ্রি টু এ বলছি, ফেজ থ্রিতে তো এসেছে এবারে নাকি? না হুম আসেনি? হুম হুম। না, ফেজ থ্রি এসছে। এসছে যখন, কোন দিন আছে? 6 তারিখ। আচ্ছা, তাহলে তো আর দেরিও নেই খুব একটা বেশি। তাহলে না, দেরি তোমাকে তো নেই। একটু নন টেকনিক্যালটা পড়ো। আরে বাবা, ওরকম তোমাকে তোমাকে কি বারবার, তুমি তো মানে খারাপ ভাবে নিও না, তোমাকে কি বারবার ইন্টারভিউ আর জিজ্ঞেস করবে আর আর এরকম করে জিজ্ঞেস করবে? না না, আহ, ওটা দেখতে হবে। মানে অ্যাকচুয়ালি স্যার, আপনি আর আর প্লেসের কথা বলছি তো, এই জন্য আপনি যদি পার্সোনালিটি বলে না না, দিতেন যে তুমি কোন কোন একটা আমাকে, পার্সোনাল ফেমাস তুমি একটা পার্সন। কথা বলো। তোমাকে যখন আমি এটা একটা ওপেন, জানো তো কমিউনিকেশনের দুটো হুম ভাগ হয়। একটা ওপেন হুম কমিউনিকেশন হয়, একটা ক্লোজ কমিউনিকেশন হয়। হুম ওপেন কমিউনিকেশন মানে হচ্ছে যখন যখন আমি তোমাকে প্রশ্ন করছি এবং আমি তোমার কাছ থেকে কোয়ারি জানতে চাইছি এরকম একটা ভাস্ট এরিয়াতে, তখন হুম, আমি যতক্ষণ না পর্যন্ত তোমাকে থামাচ্ছি তুমি থামবে না। আচ্ছা। তো তুমি যদি সেখানে ট্যুরিস্ট স্পট বলেই বন্ধ করে দাও, পূর্ব মেদিনীপুর মানে হচ্ছে ঘোরার জায়গা, ব্যাস আর কিছু নেই ভাই, তাহলে তোমার সম্পর্কে আইডিয়াটা কি হবে? আমি সেটা বলছি। তোমার নাম্বার 5 নাম্বার কমে যাবে আমি বলছি না, বাট হুম হুম, ইমপ্রেশন একটা খুব ম্যাটার করে। ধরো আমি তোমাকে তো লাস্টে প্রশ্নগুলো করলাম, ওরা প্রথমেই তোমাকে এই প্রশ্নগুলো করবে। জান। তো তোমাকে প্রথমেই যখন প্রশ্ন হয় তোমাকে ধরবে না, আর নইলে তোমাকে প্রথমেই ধরবে। আর যদি প্রথমেই ধরে পড়ে, ওদের মনের ভিতর একটা এরকম ইমপ্রেশন তৈরি হয় যে তুমি পূর্ব মেদিনীপুরকে জানতেই চাও না, তুমি কোলাঘাট মানে বলছো শেরি পাঞ্জাব হোটেল। হ্যাঁ, তাহলে তাহলে না স্যার, ফার্দার অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি স্যার, ওটা আমাদের মানে মেছাদার কাছে। আপনি স্টার্টিং এর কথাই বলছিলাম তো, এই জন্য মানে স্টার্টিংটাই মনে আসছে, মানে তুমি, কোলাঘাটটা। তোমাকে আমি এক্সপ্লেনেশন চাইনি, আমি তোমাকে ছোটও করছি না, এক্সপ্লেনেশনও চাইনি আর ছোটও করছি না, বাট আমি তোমাকে বলতে চাইছি যে তুমি যদি এরকম টাইপের অ্যান্সার একটাও দাও, তার মানে বুঝতে পারছো ওদের কাছে ইমপ্রেশনটা কিরকম হবে তোমার। আমি কিন্তু তোমাকে বলছি না যে তুমি কেন বলেছো, আমি জানি যে তুমি জানো, জানো না হতে পারে না, কোলাঘাট সম্পর্কে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। হুম, থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে। কিন্তু কিন্তু তুমি যদি ওখানে ওরকম একটা অ্যান্সার করো, সেটা কিন্তু তোমার জন্য ঠিক নয়। আচ্ছা। তাই একটু মন দিয়ে, দয়া করে একটু নন টেকনিক্যালটা পড়ো। নন টেকনিক্যাল অ্যাকচুয়ালি নন টেকনিক্যাল তো তোমাকে মানে কি বলবো, কনফিডেন্স দেবে, এছাড়া আর কিচ্ছু না। তুমি দুটো ভালোভাবে যদি অ্যান্সার করতে পারো, আহ, মানে আমি তোমার দেখবে কিছু, জানি না তুমি আমার ভিডিওগুলো দেখছো কিনা, কয়েকটা আমি রিপোর্ট দেখেছি, আমি হিসাবে, দেখেছি, সবই কয়েকটা দেখেছি। ভিডিও আমি দিচ্ছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এরকম একজন ইন্টারভিউতে গেছে, তাকে প্রশ্ন করছে যে আহ, সে মনে হয় নবদ্বীপ বা সামথিং কোথাকার ছিল, এখানে আহ, ইয়ে কেন বিখ্যাত, লাল দই কেন বিখ্যাত, হ্যাঁ লাল দই কি এমন দেওয়া হয় যে লাল হয় দইটা, এরকম প্রশ্ন করছে জানো। তো তোমার কি মনে হয় এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে না পারলে তোমার নাম্বার কেটে দেবে? একদমই না। ও দেখতে চাইছে যে তুমি আদৌ জিনিসপত্র সম্পর্কে আইডিয়া রাখো কি রাখো না। ও কিন্তু ওটার জন্য তোমাকে 15 নাম্বার দিয়ে দেবে না, বা 5 নাম্বার কেটেও দেবে না, ও তোমাকে জাস্ট বাজিয়ে দেখে নিচ্ছে। আর এবারে তো আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে দুটো বোর্ড থাকবে, কোন বোর্ডে কি ধরবে, কে কখন কোন বোর্ডের প্যানেল হিসাবে কাজ করবে কেউ তো জানে না, বুঝতেও পারবো না এখন, প্রথম 2-3 4 দিন না হলে পরে তো আন্দাজও করা যাবে না তাদের কোশ্চেনের প্যাটার্ন কিরকম হবে। এমনও হতে পারে যে নতুন যারা বোর্ডে বসছে, মানে নতুন বোর্ড যারা হয়তো হলো, বা দুটোই হয়তো নতুন বোর্ড হলো, তারা হয়তো তোমাকে মানে প্রথম চয়েস থেকে প্রশ্নই করলো না, তোমার সেকেন্ড চয়েস ইরিগেশন, তোমাকে পুরো ইরিগেশন ধরে গেল, হতেই পারে। আবার এমনও হতে পারে তোমাকে হয়তো তোমার বিল্ডিং এ এক্সপিরিয়েন্স, বিল্ডিং ধরলোই না, তোমাকে শুধু রোড থেকে প্রশ্ন করে গেল, তাও হতে পারে। তো এখন যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ শুরু হচ্ছে, কিরকম টাইপের প্রশ্ন হচ্ছে, কিভাবে প্রশ্ন ধরতে চাইছে, সেটা তো এখন এই মুহূর্তে বোঝা যাবে না।
যেটা আমরা ফেজ 1 ফেজ 2 তে অনেকটাই প্রিডিক্ট করে নিয়েছিলাম। ফেজ 2 তে যে সমস্ত ছেলেরা আমার কাছ থেকে ইন্টারভিউ দিতে গেছে, 70-80% ছেলের একদম মানে দারুণ পরীক্ষা হয়েছে, এবং এমনকি পর্যন্ত দু একজন তো এরকম বলছে যে স্যার যে কোশ্চেনগুলো আপনি ইন্টারভিউতে করেছেন সেরকমই একদম ডাইরেক্ট হয়তো সেই প্রশ্নগুলোই করে দিয়েছে। বাট সেটা তো এখন নাও হতে পারে, তো সেই জায়গাটা তো আগে তৈরি করতে হবে না, বুঝতে পেরেছো? হুম, আর লিঙ্ক আর স্টিরাপ একই জিনিস নয়, একটু ঘাঁটো, লিঙ্ক আর স্টিরাপ একই জিনিস নয় কিন্তু। হ্যাঁ, ওটা একটু দেখে নাও। ঠিক আছে, দেখে নেবো। ঠিক আছে, ওকে। আর কিছু? বলছি এরকম দিলে মানে কত কি নাম্বার? না, তুমি তো ইয়ে তো ভালোই দিচ্ছিলে, টেকনিক্যাল তো ভালোই এক্সাম দিলে। টেকনিক্যাল এক্সাম নিয়ে তো আমার কিছু বলার নেই, টেকনিক্যালি তুমি যথেষ্ট সাপোর্টিভ রয়েছো এবং ভালোই অ্যান্সার করেছো। ঠিকই আছে, ওগুলো নিয়ে কিছু বলার নেই। বাট তুমি এই তো লাস্টে এসে কোলাঘাটে এমন করে দিলে, মানে আমারই মানে ইয়ে হয়ে গেল একদম পুরো, মানে কনফিডেন্সটা আমার নিজেরই লো হয়ে গেল। তোমাকে হয়তো আমি ভাবছিলাম যেখানে হয়তো 45-50 ভাবছিলাম, সেটা এখন আমাকে কমিয়ে এনে পরে তোমাকে 40 থেকে 45 দিতে হবে। মানে এই জিনিসটা যখনই তোমার প্রথমে হয়ে যাবে না ওরকম একটা, নির্মল, তখনই ওদের ঠিক আছে। ইয়ে হয়ে যাবে, মানে ওদের একটা ডাউট তৈরি হয়ে যাবে তোমার প্রতি। তাই চেষ্টা ঠিক আছে। করবে, আহ, এটা আমার সাজেশন, আমি জানি না তুমি নেবে কি নেবে না, প্রথম দিকে ইন্টারভিউ হলে ঢুকে প্রথম দিকে প্রথম 2-3টে প্রশ্ন 4টা প্রশ্ন খুব ভেবে চিন্তে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ঠিক দরকার আছে। হলে এড়িয়ে যাবে, কোনো দরকার নেই। আমি তো সব ইন্টারভিউ তুমি দেখছো, তুমি জানোই, সবাইকে আমি বলি যে সব প্রশ্নের অ্যান্সার দিতে হবে তার কোনো মানে নেই, কেউ মাথার দিব্যি দিয়ে দেয়নি। কিন্তু প্রথম 3-4টা প্রশ্ন একটু খুব সমঝে বুঝে পরে অ্যান্সার দেবে। তাতে যদি ঠিক মনে আছে। হয় যে না আমি অ্যান্সার দেবো না, অ্যান্সার দেবে না। ঠিক আছে, নোট কিন্তু করে নিলাম। লুজ লুজ করবে না, কোনো কিছু লুজ টক করবে না। ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। থ্যাংক ইউ।